নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা বেশ মজার গল্প পড়ে শোনাব। আশা করি আপনাদের শুনতে ভালো লাগবে। গল্পটির নাম ভল্লু সর্দার, লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্পটি একটু বড় বলে এটিকে দুটি ভাগে প্রকাশ করা হবে, তবে চাইলে আপনারা একসঙ্গে দুটোই শুনতে পারেন। শুরু করছি। ভল্লু সর্দার। গোড়াতেই স্বীকার করিয়া লইতে হইবে যে ভল্লুর বয়ঃক্রম 6 বৎসর। তাহার কার্যকলাপ দেখিয়া এ বিষয়ে সন্দেহ উপস্থিত হইতে পারে, কিন্তু সন্দেহ করিলে চলিবে না। আমরা তাহার ঠিকুজি কোষ্ঠীর সহিত পরিচিত। ভল্লুর জীবনযাত্রা বোধ করি আরও কয়েক বৎসর অল্প স্বল্প দুষ্টামি করিয়া অপেক্ষাকৃত বৈচিত্র্যহীনভাবেই কাটিয়া যাইত। কিন্তু হঠাৎ একদিন বায়োস্কোপ দেখিতে গিয়া সব ওলটপালট হইয়া গেল। সে অপূর্ব কয়েকটি আইডিয়া লইয়া বায়োস্কোপ হইতে ফিরিয়া আসিল। প্রধান আইডিয়া, সে নিজে একজন দুর্দান্ত ডাকাতের সর্দার। যেমন তেমন সর্দার নয়, একদিকে যেমন দুর্ধর্ষ বীর, অন্যদিকে তেমনি ন্যায়পরায়ণ। দুষ্টের দমন ও শিষ্টের পালন করাই তাহার ধর্ম। যদিচ তাহার একজোড়া ভয়ঙ্কর গোঁফ নাই, এই এক অসুবিধা। কিন্তু ভাবিয়া দেখিতে গেলে গোঁফ ডাকাতের সর্দারের একটা অপরিহার্য অঙ্গ নয়। কারণ দারোয়ান ছেদি সিংয়ের গোঁফ তো আছেই, উপরন্তু গালপাট্টা আছে, কিন্তু তবু তাহাকে কোনো দিন দুষ্টের দমন কিংবা শিষ্টের পালন করিতে দেখা যায় নাই। আসল কথা, আচরণ ডাকাত সর্দারের মতো হওয়া চাই, গোঁফ না থাকিলেও আসে যায় না। কিন্তু সর্দার হইতে হইলে ডাকাতের দল চায়। বায়োস্কোপে সর্দারের প্রকাণ্ড দল ছিল। তাহারা হুকুম পাইবা মাত্র নানাবিধ অসমসাহসিক কাজ করিয়া ফেলিত। অত্যাচারী জমিদারের বাড়ি লুট করিয়া তাহাকে গাছের ডালে লটকাইয়া দিত। ভল্লু সেরকম দল কোথায়? অনুগত অনুচরের মধ্যে 3 বছরের অনুজা লিলি আর একটি নিংলে কুকুরছানা গামা। অদূর ভবিষ্যতে এই কুকুর শাবকটি মহাশক্তিশালী হইয়া উঠিবে, এই আশায় তাহার উক্তরূপ নামকরণ হইয়াছিল। ইহারা দুজনেই ভল্লুর একান্ত অনুগত বটে, কিন্তু আদেশ পাইবা মাত্র কোনো অসমসাহসিক কাজ করিবে কি না তাহাতে যথেষ্ট সন্দেহ আছে। একবার একটা হুলো বিড়ালকে আক্রমণ করিবার জন্য ভল্লু গামাকে বহু প্রকারে উত্তেজিত করিয়াছিল, কিন্তু গামা সম্মত হয় নাই, বরঞ্চ অত্যন্ত কাতরভাবে পুচ্ছ সংকুচিত করিয়া বিপরীত মুখে প্রস্থান করিয়াছিল। আর লিলি, সে একে মেয়ে মানুষ, তাই দৌড়িতে পারে না। দৌড়িতে গেলেই পড়িয়া যায়, তাহাকে দিয়ে কোনো কাজ হইবে না। কিন্তু এত বাধা বিপত্তি সত্ত্বেও ভল্লু ভগ্নোৎসাহ হইল না। অনুচর না থাকে না থাক, সে নিঃসঙ্গভাবেই সর্দার বনিবে। যদি তার ডাক শুনিয়া কেহ না আসে, সে একলা চলিবে। বায়োস্কোপেও তো ডাকাত সর্দার একাকী দুর্গপ্রাকার লঙ্ঘন করিয়া বন্দিনী তরুণীকে উদ্ধার করিয়াছিল। সে যা হোক, কিন্তু সর্দার বনিয়া সে কোন কোন দুষ্টের দমন করিবে? কারণ শিষ্টের পালন পরে করিলেও ক্ষতি নাই, কিন্তু দুষ্টের দমন প্রথমেই করা দরকার। সর্বাগ্রে তাহার মাস্টার মহাশয়ের কথা মনে পড়িল। দুষ্ট লোক বলিতে যাহা কিছু বুঝায়, সব দোষই মাস্টার মহাশয়ে বিদ্যমান। ভোর হইতে না হইতে তিনি আসিয়া হাজির হন। পাঠ্যপুস্তকের প্রতি ভল্লুর অনুরাগ কিছু কম, বিশেষত অঙ্কশাস্ত্রে সে একেবারেই কাঁচা। তাই পরবর্তী 2 ঘণ্টা ধরিয়া যে দারুণ অত্যাচার উৎপীড়ন চলিতে থাকে তাহা বলাই বাহুল্য। এত বড় অত্যাচারীকে শাসন করা ডাকাত সর্দারের প্রথম কর্তব্য। কিন্তু ভাবিয়া চিন্তিয়া ভল্লু মাস্টার মহাশয়কে পরিত্যাগ করিল। তাহার চেহারাখানা এতই নিরেট, দেহের দৈর্ঘ্যপ্রস্থও এত বিপুল যে টিনের তরবারি দিয়া তাহার মুন্ডু কাটিয়া লওয়া একেবারেই অসম্ভব। তাহাকে দড়ি দিয়া বাঁধিয়া গাছের ডালে ফাঁসি দেওয়াও ভল্লুর সাধ্যাতীত। দুঃখিতভাবে ভল্লু তাহাকে অব্যাহতি দিল। আর শাস্তিযোগ্য কে আছে? ছেদি সিং দারোয়ান। ভল্লু মনে মনে মাথা নাড়িল। ছেদি সিংয়ের চেহারাটা দুশ্মনের মতো বটে, কিন্তু কেবলমাত্র চেহারা দেখিয়া তাহার বিচার করিলে অন্যায় হইবে। সে প্রায়ই পেয়ারা, কুল, কামরাঙা
আহরণ করিয়া নিয়া চুপি চুপি ভল্লুকে খাওয়ায়। মাঝে মাঝে কাঁধে চড়াইয়া বেড়াইতে লইয়া যায়। অধিকন্তু সন্ধ্যার সময়ে কোলের কাছে বসাইয়া অতি অদ্ভুত রোমাঞ্চকর কাহিনী কেচ্ছা বলে। শুনিতে শুনিতে তন্ময় হইয়া যাইতে হয়। না, ছেদি সিং দারোয়ানকে পাপিষ্ঠ দুষ্কৃতিকারীর পর্যায়ে ফেলা যায় না। তবে তবে আর কে আছে? বাবা। ভল্লু অনেকক্ষণ গালে হাত দিয়া চিন্তা করিল। অভাবপক্ষে বাবাকে পাপিষ্ঠ বলিয়া ধরা যাইতে পারে, কিন্তু প্রকৃত প্রস্তাবে বাবা লোকটি নেহাত মন্দ নয়। মারধর তিনি একেবারেই করেন না, নিজের লেখাপড়া লইয়াই সর্বদা ব্যাপৃত থাকেন। যদিও অত লেখাপড়া করা পাপিষ্ঠের লক্ষণ কিনা তাহাও বিবেচনার বিষয়। উপরন্তু ভল্লুর মাতার সহিত তাহার বিশেষ সদ্ভাব আছে বলিয়া মনে হয়। প্রায়ই তাহাদের মধ্যে হাস্য পরিহাস ও অন্তরঙ্গের মতো কথাবার্তা হইয়া থাকে। ভল্লু তাহা লক্ষ্য করিয়াছে। আবার মাঝে মাঝে উভয়ের মধ্যে ঝগড়াও হয়। তখন ভল্লুর মা চোখে আঁচল দিয়া অস্পষ্ট ভগ্ন স্বরে কী বলিতে থাকেন অধিকাংশ বোঝাই যায় না, এবং বাবা মুখ ভারী করিয়া ধীরে ধীরে এমন দু একটি বাক্যবান প্রয়োগ করেন যে মায়ের কান্না আরও বাড়িয়া যায়। অতঃপর ঝগড়া থামিয়া গেলে বাবা নিভৃতে মাকে অনেক আদর ও খোসামত করিতেছেন, ইহাও ভল্লুর চক্ষু এড়ায় নাই। এরূপ ক্ষেত্রে কি করা যায়? ভল্লু বড় দ্বিধায় পড়িল। বাবাকে অন্তরের সহিত বদলোক বলা চলে না, অথচ তাহাকে বাদ দিলে আর শাস্তি দিবার লোক কোথায়? তবে কি কেবলমাত্র দুষ্ট লোকের অভাবেই একজন ডাকাত সর্দারের জীবন ব্যর্থ হইয়া যাইবে? মুন্ড কাটিয়া ফেলিবার মতো লোকই যদি পৃথিবীতে না থাকে, তবে ডাকাত হইয়া লাভ কি? শীতের দ্বীপ্রহরে চিলের কোঠায় একাকী বসিয়া ভল্লু এইরূপ গভীর চিন্তায় মগ্ন ছিল। এখন সে ধীরে ধীরে উঠিল। এই নৈষ্কর্মের অবস্থা তাহার ভালো লাগিল না। একটা কিছু করিতে হইবে। যদি একান্তই পাষণ্ড লোক না পাওয়া যায়। ভল্লু দ্বিতলে অবতরণ করিল। কেহ কোথাও নাই, বাড়ি নিস্তব্ধ। মা বোধ হয় লিলিকে ঘুম পাড়াইয়া নিজেও একটু শুইয়াছেন। ভল্লু মার ঘর অতিক্রম করিয়া চুপি চুপি কাকিমার ঘরে উঁকি মারিল। দেখিল কাকিমা পালঙ্কের উপর বুকের তলায় বালিশ দিয়া শুইয়া করতলে চিবুক রাখিয়া উদাস চক্ষে জানালার বাহিরে তাকাইয়া আছেন। এই ঘরটি কাকিমার শয়নকক্ষ বটে, কিন্তু ব্যাপার গতিকে ভল্লুরও শয়নকক্ষ হইয়া পড়িয়াছিল। পূর্বে ভল্লু নিজের মার কাছে শয়ন করিত। এই ঘরটা ছিল কাকার। মাস দেড়েক পূর্বে কাকার বিবাহ হইল। তারপর কি একটা গণ্ডগোল হইয়া গেল, ফলে কাকা নিজের ঘর ছাড়িয়া বাহিরের একটা ঘরে আশ্রয় লইলেন, এবং নবপরিণীতা কাকিমা তাহার ঘর দখল করিলেন। ভল্লু বোধ করি কাকিমার রক্ষক হিসাবেই তাহার শয্যায় শয়ন করিতে লাগিল। সুতরাং কাকিমার শয়নকক্ষটিকে ভল্লুর শয়নকক্ষ বলা যাইতে পারে। এই ঘরেই তাহার যাবতীয় খেলার উপকরণ ও অস্ত্রশস্ত্র লুক্কায়িত ছিল। ডাকাত সর্দারের প্রধান আয়ুধ একটি টিনের তরবারি, তাহাও এই ঘরে পালঙ্কের নিচে থাকিত। তরবারিটা বাড়িশুদ্ধ লোকের চক্ষুশূল। সকলেরই আশঙ্কা ভল্লু ওই তরবারি দিয়া কখন কাহার চোখে খোঁচা দিবে। তাই ভল্লু সেটাকে অতি সঙ্গোপনে পালঙ্কের নিচে কম্বল চাপা দিয়া লুকাইয়া রাখিয়েছিল। ভল্লু কিছুক্ষণ দ্বারের বাহিরে দাঁড়াইয়া রহিল। তারপর নিঃশব্দে পা টিপিয়া প্রবেশ করিল। কাকিমার মাথার কাপড় খোলা, তাহার খোঁপায় সোনার শিকল বাঁধা কাঁটাগুলি ভল্লু দেখিতে পাইল। কিন্তু কাকিমার উদাস দৃষ্টি জানলার বাহিরে প্রসারিত। কি জানি কি ভাবিতেছেন, তিনি ভল্লুর আগমন জানিতে পারিলেন না। সাবধানে ভল্লু পালঙ্কের তলায় প্রবেশ করিল, কিন্তু তরবারি কম্বলের ভিতর হইতে বাহির করিতে গিয়া ঠুং করিয়া একটি শব্দ হইয়া গেল। কাকিমা চমকিত হইয়া বলিয়া উঠিলেন, কে রে? ভল্লু বুঝি? খাটের তলায় কি করছিস? ধরা পড়িয়া গিয়া ভল্লু বলিল, কিছু না। তারপর তরবারি হস্তে খাটের তলা হইতে হামাগুড়ি দিয়া বাহির হইয়াছিল। ডাকাত সর্দারকে কাকিমার সম্মুখে হামাগুড়ি দিতে হইল বলিয়া ভল্লু মনে মনে একটু ক্ষুব্ধ হইল, কিন্তু বাহিরে গর্বিত গাম্ভীর্য অবলম্বন করিয়া বীরত্বব্যঞ্জক ভঙ্গিতে দাঁড়াইল। তারপরই সে স্তম্ভিত হইয়া গেল। দেখিল কাকিমার সুন্দর চোখ দুটিতে জল টলটল করিতেছে। কাকিমা চট করিয়া আঁচলে চোখ মুছিয়া ফেলিয়া বলিলেন, কি করছিলি? কিচ্ছু না।
কাকিমার মুখের উপর সুবর্তল চোখের দৃষ্টি স্থাপন করিয়া বলিল, তুমি কাঁদছ কেন? কাকিমা লজ্জিতভাবে মুখখানাকে আরেকবার আঁচল দিয়া মুছিয়া বলিলেন, কই কাঁদছি? তুই সারা দুপুর রোদ্দুরে রোদ্দুরে ঘুরে বেড়াচ্ছিস তো? আয়, আমার কাছে এসে শো। না। ভল্লুর কৌতূহল তখনও দূর হয় নাই। সে পুনরায় প্রশ্ন করিল, কাঁদছিলে কেন বলো না? খিদে পেয়েছে বুঝি? স্ত্রী জাতি ক্ষুধার উদ্রেক হইলেই কাঁদে, ইহা সে লিলির উদাহরণ দেখিয়া অনুমান করিয়া লইয়াছিল। দূর, তবে কিচ্ছু না। তুই তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছিস? আয় আমার কাছে। না, আমি এখন যাচ্ছি একটা কাজ করতে, বলিয়া ভল্লু দ্বারের দিকে পা বাড়াইল। কাকিমা তাহাকে ডাকিলেন, ভল্লু, শুনে যা একটা কথা। ভল্লু অনিশ্চিতভাবে ফিরিয়া দাঁড়াইল। কি? কাছে আয়। ভল্লু সন্দিগ্ধভাবে কাকিমাকে নিরীক্ষণ করিল। তাহাকে ধরিয়া বিছানায় শোয়াইয়া রাখিবার অভিসন্ধি নাই তো? না, কাকিমা ভালো লোক, তিনি এমন নির্দয় ব্যবহার কখনোই করিবেন না। ভল্লু কাছে আসিয়া অধীরভাবে বলিল, কি? কাকিমার মুখ একটু লাল হইল। তিনি ভল্লুর হাত ধরিয়া তাহাকে খুব কাছে টানিয়া আনিলেন। তারপর প্রায় তাহার কানে কানে বলিলেন, তোর কাকা কোথায় রে? ভল্লু তাচ্ছিল্য ভরে বলিল, জানি না, বোধহয় নিচে আছেন। কাকিমা আরও নিম্ন স্বরে বলিলেন, দেখে এসে আমায় বলতে পারবি? কাউকে কিছু বলিস নে, শুধু দেখে আসবি। আচ্ছা, বলিয়া ভল্লু প্রস্থান করিল। এই সামান্য বিষয়ে এত গোপনীয় কী আছে সে বুঝিতে পারিল না। নিচে নামিয়া ভল্লু বাহিরের দিকে চলিল। বাহিরের একটা ঘরে তক্তপোষের উপর ফরাস পাতা, তাহার উপর চিত হইয়া শুইয়া কাকা বৈরাগ্যপূর্ণ চক্ষে কড়িকাঠের দিকে তাকাইয়া আছেন। ভল্লু দু একবার ঘরের সম্মুখ দিয়ে যাতায়াত করিল, কিন্তু কাকার ধ্যানভঙ্গ হইল না। তখন ভল্লু কাকিমাকে খবরটা দিয়ে আসিবে ভাবিতেছে, এমন সময় তাহার কুকুর গামা কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহাকে ঘিরিয়া লাফাইতে লাগিল এবং তরুণ অপরিণত কণ্ঠে ঘেউ ঘেউ করিয়া আনন্দ জ্ঞাপন করিতে লাগিল। গামার বয়ক্রম 3 মাস, চেহারা অতিশয় কৃশ ও দুর্বল। সে যে কালক্রমে ভয়ঙ্কর তেজস্বী বিলাতি কুকুর হইয়া দাঁড়াইবে এ বিষয়ে কেবল ভল্লুর মনেই কোনো সংশয় ছিল না। গামার গলার একটি বগলস কিনিয়া দেবার জন্য সে বাড়ির সকলের কাছে জনে জনে মিনতি করিয়াছিল, কিন্তু কেহই তাহার কথায় কর্ণপাত করে নাই। চেঁচামেচিতে কাকা বিরক্তিপূর্ণ চোখ কড়িকাঠ হইতে নামাইয়া ভল্লুর দিকে চাহিলেন। ভল্লু তাড়াতাড়ি গামাকে লইয়া সরিয়া গেল। গামা দীর্ঘকাল পরে প্রভুর সাক্ষাৎ পাইয়াছে, তাহার ক্ষীণ শরীরে যেন আর আনন্দ ধরে না। সে একবার বাগানের দিকে ছুটিয়া যায়, আবার ফিরিয়া আসিয়া ভল্লুর পায়ের উপর থাবা রাখিয়া সাগ্রহে তাহার মুখের পানে তাকায়। তাহার মনের ভাবনা, চলো না বাগানে যাই, এমন দুপুরবেলা ঘরের মধ্যে বন্ধ থাকতে তোমার ভালো লাগছে? চলো চলো, বাগানে কেমন ছুটোছুটি করব। ভল্লু একটু ইতস্তত করিল, কিন্তু শেষ পর্যন্ত গামার আমন্ত্রণ অবহেলা করিতে পারিল না। কাকিমাকে কাকার সংবাদ পরে দিলেও চলিবে, এত তাড়াতাড়ি বা কী? বিশেষত কাকা তো কিছুই করিতেছেন না, কেবল চিত হইয়া শুইয়া আছেন। এ সংবাদ 2 ঘণ্টা পরে দিলেও কোনো ক্ষতি হইবে না। ভল্লু গামাকে লইয়া বাগানে চলিল। বাড়ির সংলগ্ন বাগানটা বেশ বিস্তৃত। মাঝে মাঝে আম, লিচু, গোলাপজামের গাছ, বাকিটা ফুলের গাছে ভরা। বর্তমানে বিলাতি মরশুমি ফুলের শোভায় বাগান আলো হইয়াছে। কোথাও একরাশ পপি উগ্র রূপের ছটায় মৌমাছিদের আকর্ষণ করিয়া লইয়াছে। ওদিকে সুইট পির ঝাড় পরস্পর জড়াজড়ি করিয়া সহস্র ফুলের প্রজাপতি ফুটাইয়া রাখিয়াছে। স্থানে স্থানে 2-1টা চন্দ্রমল্লিকা কোঁকড়া মাথা দুলাইয়া নিষ্কলঙ্ক শুভ্র হাসি হাসিতেছে। কিন্তু উদ্যান শোভার দিকে ভল্লুর দৃষ্টি নাই। তাহার হাতে তরবারি, পশ্চাতে ভক্ত অনুচর, সে খুঁজিতেছে অ্যাডভেঞ্চার। কিন্তু হায়, এই ফুলের মরুভূমিতে অ্যাডভেঞ্চার কোথায়? বিমর্ষভাবে ভল্লু কয়েকটা ডালিয়া ফুলের পাপড়ি ছিঁড়িয়া চারিদিকে ছড়াইয়া দিল। কিন্তু ঐকান্তিক ইচ্ছা থাকিলে জগতে কোনো জিনিসই দুষ্প্রাপ্য হয় না। শত্রুও অচিরাত আসিয়া দেখা দেয়, অবশ্য কল্পনার জোর থাকা চায়। ভল্লু শত্রুর অন্বেষণে ঘুরিতে ঘুরিতে হঠাৎ একটি চন্দ্রমল্লিকা গাছের সম্মুখে আসিয়া উপস্থিত হইল। গাঢ় লাল রঙের চন্দ্রমল্লিকা,
একটি কঞ্চির ঠেকনোতে ভর দিয়া সগর্বে মাথা তুলিয়া দাঁড়াইয়া আছে। ভল্লু কল্পনার চক্ষে দেখিতে পাইল এ চন্দ্রমল্লিকা নয়, মহাপাপিষ্ঠ জমিদার। ইহার অত্যাচারে বাগানের অন্য সমস্ত ফুল ভয়ে জড়সড় হইয়াছে। উহার রক্তচক্ষুর সম্মুখে অদূরে ওই ভুলুণ্ঠিতা পরটুলাক্কার ফুলটি বন্দিনী তরুণীর মতো ম্রিয়মাণ হইয়া পড়িয়াছে। উত্তেজনায় ভল্লুর চোখ জলজল করিয়া জ্বলিতে লাগিল। সে পাঁইতারা কষিয়া একবার শত্রুর চারিদিকে প্রদক্ষিণ করিল, তারপর তরবারি আস্ফালন করিয়া কঠোর স্বরে কহিল, ওরে নরাধম। উত্তেজিত হইলে ভল্লুর উচ্চারণ কিছু বিকৃত হইয়া পড়িত। নরাধম কোনো জবাব দিল না, কেবল আরক্ত চক্ষে চাহিয়া রহিল। গামা উৎসাহিতভাবে বলিল, ভুক ভুক। ভল্লু পদদাপ করিয়া বলিল, ওরে নরাধম, তুই জানিস আমি কে? আমি ভল্লু সর্দার, তোর জম। এত বড় দুঃসংবাদেও নরাধম বিন্দুমাত্র বিচলিত হইল না। ভল্লু তখন গর্জন করিয়া বলিল, পাজি উল্লুক গাধা, এই তোর মুন্ডু কেটে ফেললুম বলিয়া সবেগে তরবারি চালাইল। দুর্বিনীত নরাধমের মুন্ডু কাটিয়া মাটিতে পড়িল। ভল্লু! হঠাৎ পিছন হইতে গুরুগম্ভীর আহ্বান শুনিয়া ভল্লুর খাত্রতেজের উত্তাপ এক মুহূর্তে নির্বাপিত হইল। সে সভয়ে ঘাড় বাঁকাইয়া দেখিল কাকা। কাকার বৈরাগ্যপূর্ণ ললাটে বৈশাখী মেঘের মতো ভ্রুকুটি। তিনি ধীরে ধীরে অগ্রসর হইয়া আসিতেছেন। গামা কাকার আগমনের সাড়া পাইয়া কাপুরুষের মতো আগেই সরিয়াছে। উপায় থাকিলে ভল্লুও সরিত, কিন্তু কাকা এত কাছে আসিয়া পড়িয়াছেন যে পলায়নের চেষ্টা বৃথা। কালবৈশাখীর ঝড়টা তাহার মাথার উপর দিয়াই যাইবে। কাকা আসিয়া উপস্থিত হইলেন। ভল্লুর শ্রবণেন্দ্রিয় ধারণ করিয়া বলিলেন, এ কী করেছিস? ভল্লু বাং নিষ্পত্তি করিল না। বাগানের ফুল ছেঁড়া বারণ, একথা সে বরাবরই জানে এবং সাধ্যমতো এ নিষেধ মান্য করিয়া আসিয়াছে। তবে যে আজ কোন দুরন্ত কর্তব্যের তাড়নায় ওই ফুলটাকে বৃন্তচ্যুত করিয়াছে তাহা কাকাকে কি করিয়া বুঝাইবে? ফুলটা যে ফুল নয়, একটা মহাপাপিষ্ঠ নরাধম, এ কথা কাকা বুঝিবেন কি? সকলের কল্পনা শক্তি সমান নয়। ভল্লু জানিত কাকা বুঝিবেন না। অরসিকেষু রসস্য নিবেদনং, তার চেয়ে নীরব থাকাই শ্রেয়। ভল্লু নীরব রহিল। কাকা ভল্লুর হাত হইতে তরবারি কাড়িয়া লইয়া দূরে নিক্ষেপ করিয়া বলিলেন, কেন ফুল ছিঁড়লি? ভল্লু এবারও জবাব দিল না। কাকা তখন তাহার কান ছাড়িয়া চুলের মুঠি ধরিলেন, সজোরে নাড়া দিয়া বলিলেন, পাজি উল্লুক গাধা, কতবার তোকে মানা করেছি বাগানের ফুলে হাত দিসনি, কেন ছিঁড়লি বল? বারংবার একই প্রশ্নে ভল্লু উত্তক্ত হইয়া উঠিল। তার উপর চুলের যন্ত্রণা। কাকার বজ্রমুষ্টি ক্রমে ক্রমে যেরূপ দৃঢ়তর হইতেছে, হয়তো শেষ পর্যন্ত চুলগুলি তাহার মুঠিতেই থাকিয়া যাইবে। অথচ ভাবগতিক দেখিয়া মনে হইতেছে একটি কোনো উত্তর না পাইলে কাকা শান্ত হইবেন না। যন্ত্রণা ও উগ্র প্রয়োজনের তাড়ায় ভল্লুর মাথায় এক বুদ্ধি গজাইল। সে সজল চক্ষে চিঁ চিঁ করিয়া বলিল, কাকিমার জন্য ফুল তুলেছি। ইন্দ্রজালের মতো কাজ হইল। সচকিতভাবে কাকা চুল ছাড়িয়া দিলেন। হতবুদ্ধির মতো বলিলেন, কি বললি? এতটা ভল্লুও প্রত্যাশা করে নাই, কিন্তু যে পথে সুফল পাওয়া গিয়াছে সেই পথে চলাই ভালো। সে আবার বলিল, কাকিমার জন্য ফুল তুলেছি বলিয়া ভূপতিত ফুলটা সযত্নে তুলিয়া লইল। তারপর আবার আরম্ভ করিল, কাকিমা বললেন। কি বললেন? ক্ষুল্লতাতে জেরার পরিবার ইচ্ছা ভল্লুর আদৌ ছিল না। বিশেষত মোকাবিলায় মিথ্যা ধরা পড়িবার সম্ভাবনা যখন সম্পূর্ণ বিদ্যমান। বয়ঃপ্রাপ্ত লোকদের একটা মহৎ দোষ, তাহারা প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে সত্য না পাইলে চটিয়া যায়। কল্পনে বলিয়া যে একটা ঐশী শক্তির মাথার মধ্যে নিহিত আছে, তাহার সদ্ব্যবহার করিতে চায় না। ভল্লু কাকার প্রশ্নটা এড়াইয়া গিয়া বলিল, কাকিমা বড্ড ফুল ভালোবাসেন, রোজ খোঁপায় 3-5টা ফুল পড়েন। ক্ষুল্লতা তো অবাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। আর বিলম্ব করা অনুচিত বুঝিয়া ভল্লু প্রস্থানোদ্যত হইল। কাকা ডাকিলেন, ভল্লু শোন। ভল্লু খানিক দূর গিয়াছিল। সেখান হইতে ঘাড় বাঁকাইয়া বলিল, আর কাকিমা তোমায় ডাকছিলেন, তুমি কোথায় আছো দেখতে বললেন বলিয়া ক্ষুদ্র পদযুগল সবেগে চালিত করিয়া দিল। বাগানের নৈঋত কোণে একটা বড় আম গাছের নিম্নতন শাখায়
ভল্লুর স্থায়ী আড্ডা ছিল। স্থূল শাখাটি ভূমির সমান্তরালে কাণ্ড হইতে বাহির হইয়া গিয়াছিল। তাহার ডগার দিকে বসিয়া দোল দিলে শাখাটি মন্দ মন্দ দুলিত। এই শাখার ঘন পল্লবিত ডগায় বসিয়া একটা বড় রকম দোল দিয়া বিক্ষুব্ধ চিত্ত ভল্লু ভাবিতে আরম্ভ করিল। গামা এতক্ষণ নিরুদ্দেশ ছিল। এখন যেন কিছুই হয় নাই এমনভাবে ল্যাজ নাড়িতে নাড়িতে গাছের তলায় আসিয়া বসিল। ভল্লু একবার ভৎসনাপূর্ণ চক্ষে তাহার পানে তাকাইল। অনুচরের ভীরুতা তাহার মর্মে দারুণ আঘাত করিয়াছিল। তারপর পুনরায় সে ভাবিতে আরম্ভ করিল। প্রদীপের নিচেই অন্ধকার। দুষ্টের দমনব্রত গ্রহণ করিয়া ভল্লু চারিদিকে দুষ্ট অন্বেষণ করিয়া বেড়াইতেছে, অথচ দুষ্ট, অত্যাচারী, দুর্বৃত্ত বলিতে যাহা কিছু বোঝায় তাহার মূর্তিমান বিগ্রহ ভল্লুর সম্মুখেই হাজির রহিয়াছে। এতক্ষণ সে এটা দেখিতে পায় নাই কেন? তাহার মতো মহাপাপিষ্ঠ নরাধম পৃথিবী খুঁজি আর কোথায় পাওয়া যাইবে? শুধু আজিকার এই ঘটনার জন্যই নয়, কাকা যে একজন অবিমিশ্র পাষণ্ড ইহা তাহার অনেক দিন আগেই জানা উচিত ছিল। প্রথমত তিনি ডাক্তার। ডাক্তারেরা যে জাতিবর্ণ নির্বিশেষে বদলোক একথা শিশু সমাজে কে না জানে? লিলি পর্যন্ত জানে। ভল্লুর সামান্য একটু পেটের অসুখ হইতে না হইতে কাকা তাহার সমস্ত প্রিয় খাদ্য বন্ধ করিয়া এমন সব কটু তিক্ত কষায় ঔষধ ও পথ্যের ব্যবস্থা করেন যে সে কথা স্মরণ করিলেই অন্নপ্রাশনের অন্ন ঊর্ধ্বগামী হয়। তাহার উপর তিনি একজন কঠোর ব্রহ্মচারী। মাথায় একটি ক্ষুদ্র টিকি আছে। ভোর 5টা বাজিতে না বাজিতে তিনি শয্যাত্যাগ করিয়া স্নান করেন। তারপর ঠাকুর ঘরে ঢুকিয়া এমন ঘোর রবে কাঁসর ঘণ্টা বাজাইতে আরম্ভ করেন যে পাড়ার ত্রিসীমানার মধ্যে আর কাহারও ঘুমাইবার উপায় থাকে না। শুধু ইহাই নহে, নবপরিণীতা কাকিমার সঙ্গে তাহার দুর্ব্যবহার স্মরণ করিলেও তাহার নৈতিক দুর্গতি সম্বন্ধে সন্দেহ থাকে না। বিবাহের পূর্বে বাড়িশুদ্ধ লোকের সহিত কাকার কথা কাটাকাটি বকাবকি চলিয়াছিল, একথা ভল্লুর বেশ মনে আছে। যা হোক, শেষ পর্যন্ত কাকা হাঁড়ির মতো মুখ করিয়া বিবাহ করিতে গেলেন। কিন্তু বিবাহ করিয়া আসিয়া তিনি অন্দরমহলের সংস্রব একেবারে ত্যাগ করিয়াছেন। এই লইয়া বাড়িতে অশান্তির শেষ নাই। ভল্লুর মার সহিত কাকার প্রায়ই বাগবিতণ্ডা হয়। কাকা বায়োস্কোপের দুষ্ট জমিদারের মতো তির্যক হাসি হাসিয়া বলেন, আমি তো আগেই বলে দিয়েছিলুম। অথচ কাকিমা অতিশয় ভালো লোক। এতদিন তাহার সহিত ঘনিষ্ঠভাবে মিশিয়া ভল্লুর তাহা বুঝিতে বাকি নাই। লজন চুস কিনিবার জন্য পয়সার প্রয়োজন হইলে তিনি চুপি চুপি তাহাকে পয়সা দেন। এমনকি চোরাই মাল তাহার কাছে গচ্ছিত রাখিলে তিনি কাহাকেও বলিয়া দেন না। একবার কতগুলি ডাঁসা কুল ও খানিকটা কাসুন্দি চুরি করিয়া ভল্লু কাকিমার জিম্মায় রাখিয়াছিল। তিনি সমস্ত কুল ও কাসুন্দি যথাসময়ে তাহাকে প্রত্যর্পণ করিয়াছিলেন। একটি কুল বা এক বিন্দু কাসুন্দিও আত্মসাৎ করেন নাই। এরূপ গুণবতী নারী আজকালকার দিনে কোথায় পাওয়া যায়? অন্তত ভল্লুর জানাশোনার মধ্যে এমন আর দ্বিতীয় নাই। এহেন কাকিমাকে কাকা অবহেলা করেন। শুধু অবহেলা করিলে ক্ষতি ছিল না, পরন্তু তিনি কাকিমার উপর অন্যায় উৎপীড়ন করিয়া থাকেন তাহাও সহজে অনুমান করা যায়। পূর্বে দু একবার কাকিমাকে বালিশে মুখ গুঁজিয়া ফুঁপাইতে শুনিয়া ভল্লুর ঘুম ভাঙিয়া গিয়াছে। আজ সে কাকিমার চক্ষে জল দেখিয়াছে। এসব কি মিছামিছি? ভল্লুর দৃঢ় ধারণা জন্মিল, কাকা সুবিধা পাইলেই আসিয়া কাকিমার কান মলিয়া চুল ধরিয়া ঝাঁকানি দিয়া যান, নচেত কাকিমা অকারণে কাঁদিবেন কেন? যেদিক দিয়েই দেখা যাক, কাকার মতো দুর্নীতিপরায়ণ দমনযোগ্য ব্যক্তি আর নাই। কিন্তু দমন করিবার উপায় কি? দড়ি দিয়া বাঁধিয়া গাছে ঝুলাইয়া দেওয়া বা তরবারি দিয়া মুণ্ডচ্ছেদ সম্ভব নয়। সে চেষ্টা করিতে গেলে ভল্লুর জীবনের সুখ শান্তি চিরতরে নষ্ট হইয়া যাইবে। ক্রুদ্ধ কাকা হয়তো ভল্লুকে চিরজীবন ধরিয়া ভাত ডালের পরিবর্তে গাঁদালের ঝোল ও বোতলের সুতিক্ত ঔষধ খাওয়াইবার ব্যবস্থা করিয়া দিবেন। সুতরাং তাহাতে কাজ নাই। ভল্লু দীর্ঘকাল বদনমণ্ডল কুঞ্চিত করিয়া চিন্তা করিল, কিন্তু কাকাকে জব্দ করিবার কোনো সহজ পন্থাই আবিষ্কৃত হইল না। তখন সে শাখা হইতে নামিয়া চিন্তাকুল চিত্তে ধীরে ধীরে বাড়ির দিকে চলিল। গামা এতক্ষণ বৃক্ষতলে লম্বমান হইয়া নিদ্রাসুখ উপভোগ করিতেছিল। এখন উঠিয়া ডন ফেলার ভঙ্গিতে আলস্য ভাঙিয়া প্রভুর অনুগামী হইল। চন্দ্রমল্লিকা ফুলটি এতক্ষণ ভল্লুর হাতেই ছিল।
অন্যমনস্কভাবে সে তাহার গোটা কয়েক পাপড়ি ছিঁড়িয়া ফেলিয়াছিল, তবু ফুলের সৌষ্ঠব একেবারে নষ্ট হয় নাই। বাড়িতে পৌঁছিয়া ভল্লু কিছুক্ষণ বিরাগপূর্ণ নেত্রে তাহার দিকে তাকাইয়া রহিল। তারপর অনিচ্ছা ভরে উপরে কাকিমার ঘরের উদ্দেশ্যে চলিল। বাড়ি তখনও নিঃশব্দ। বিশ্রামকারীরা বিশ্রাম করিতেছে। কাকিমার দরজার নিকট পর্যন্ত পৌঁছিয়া ভল্লু থমকিয়া দাঁড়াইয়া পড়িল। কাকার কণ্ঠস্বর।